আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তা থাকলেও মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কেনা হয় রি-এজেন্ট। প্রতিমন্ত্রীর ঝটিকা সফরে স্বেচ্ছাচারিতা ও ক্লিনিকে রোগী দেখার প্রমাণ। কন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়। আন্দোলনের মুখে মোদী সরকারের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সব দাবি মেনে নেয়ার কর্মসূচি প্রত্যাহার করল সিজেপি। মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করেন বঙ্গভবন ছাড়তে যাওয়া শাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। টেস্ট পরীক্ষা হয় না সরকারি এক স্বাস্থ্য কমপ্লেক্সে, এমনকি ল্যাবের সরঞ্জামও সব নেই, অথচ বছর বছর কেনা হয়েছে পরীক্ষার রি-এজেন্ট। হাসপাতালে বন্ধ অপারেশন থিয়েটার। নিয়ম নীতির তোয়াক্কা না করে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষেই ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। সেখানেই হয় রোগ নির্ণয়ের পরীক্ষা। বলছি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। বাগেরহাট ঘুরে 5 লাখ মানুষের উপজেলা মোরেলগঞ্জ, 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর। হাসপাতালের দ্বিতীয় তলায় একটি কক্ষে লেখা স্যানিটারি ইন্সপেক্টর। তালা খুলে ভেতরে গিয়ে দেখা গেল ল্যাবের কিছু যন্ত্রপাতি। ছোট্ট এই কক্ষেই ল্যাব বসানোর প্রস্তুতি চলছে। এখানে হাসপাতালে একটা ল্যাব অবশ্যই দরকার, এবং ল্যাব যখন ছিল মানুষ অনেক উপকৃত হয়েছে, এখন হয়তো সে থেকে মানুষের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ল্যাব না থাকলেও হাসপাতালের ফ্রিজে পাওয়া গেল কিছু রিএজেন্ট। কোনোটির মেয়াদ প্রায় শেষ, আর কিছু নতুন কেনা। খোঁজ নিয়ে দেখা গেল সবশেষ 2,43,000 টাকার রিএজেন্ট কেনা হয়েছে। আর অনেক রিএজেন্টের মেয়াদ শেষ বলে দাবি করলেও সেগুলো দেখাতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ভবনের তালা খুলে না দিলেও জানালা দিয়ে দেখা যায় এই কক্ষে লাখ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক সহ অনেক জীবন রক্ষাকারী ওষুধও আছে। এনসিডি কর্নারের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শিশুদের মেডিসিন। অথচ এই হাসপাতালে ওষুধ না পাওয়ার অভিযোগও করেছেন অনেক রোগী। শুধু প্যাথোলজি নয়, অন্য কোনো পরীক্ষাও হয় না এই হাসপাতালে। আবাসিক চিকিৎসকের কক্ষে ঢেকে রাখা হয়েছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। হয় না ইসিজি, এক্স-রে সেবাও বন্ধ 10 বছর ধরে। আপনার একটা উপজেলা যেখানে প্যাথোলজি টেস্ট হয় না, যেখানে এক্স-রে হয় না, যেখানে আল্ট্রাসোনোগ্রাফি প্যাথোলজি যদি না থাকে, অপারেশন হয় না, আপনি নিশ্চয়ই উপজেলা কর্মকর্তা হিসেবে অনেক বড় ব্যর্থ। যে না, এর অনেক আগের থেকেই এটা চলে না। 50 শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগী আসেন 300 থেকে 350। ভর্তি রোগী 20 জন। প্রযুক্তি নির্ভর ও মেধা ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পোশাক শিল্পের পর প্রযুক্তি খাতই হতে পারে দেশের আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। এজন্য উদ্ভাবনী জনশক্তির জন্য বছরে 500 কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। জানান এই খাতকে এগিয়ে নিতে শুল্ক প্রত্যাহার সহ সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর এবং এই যে বিয়ার যে খাত, যে ডিপ টেক। রাজধানীর নব থিয়েটারে আয়োজন করা হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশ বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান, যেখানে প্রযুক্তি নির্ভর আগামীর বিশ্ব, বাংলাদেশের অবস্থান ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি নিয়ে আলোচনা হয়। জনাব তারেক রহমান এমপি মহোদয়কে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 2030 সালে 1 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছাবে সেমিকন্ডাক্টরের খাত। সেই বাজারে প্রবেশে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। প্রায় 3000-এর বেশি পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি খাতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব স্বীকৃত সেই মেধাবীদের বাংলাদেশের সমৃদ্ধির পথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরো গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায়ে থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ
এবং প্রযুক্তি নির্ভর। এ সময় সেমিকন্ডাক্টর খাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, এই খাতের জন্য সরকার বিনিয়োগ বান্ধব নীতি, কর ছাড় ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাজ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদী সরকার। শনিবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, দেশ বিরোধীরা যাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফায়দা নিতে না পারে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার পদত্যাগের ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজ্যে রাজ্যে শুরু হয় বিজয় মিছিল। একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেন সিজেপি প্রধান অভিজিৎ দেবকে। এদিকে সরকার দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এই ঘোষণা বিজয়ের। এই উল্লাস গণতান্ত্রিক আন্দোলন আর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে। অক্ষ জনতা পার্টির প্রধান অভিজিৎ দেবকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে পুরো যন্তর মন্তর। জনতার বাঁধভাঙা উল্লাসের ঢেউ মুহূর্তেই দিল্লি ছাড়িয়ে পৌঁছে যায় বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। একের পর এক বিজয় মিছিলে কেঁপে ওঠে রাজপথ। আবারও প্রমাণিত হয় তরুণদের একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। দেশে যদি হিন্দু মুসলিম রাজনীতি না থাকে, যদি কেবল ইস্যু ভিত্তিক রাজনীতি হয়, তবে বড় বড় ক্ষমতার আসন কেঁপে উঠবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে যে যদি আপনি ভয় না পান এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আপনি যে কারো পদত্যাগ আদায় করে নিতে পারবেন। দুদফা আলোচনার মোদির একের পর এক ভিডিও বার্তার পরও যখন অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন নতি স্বীকার করতে বাধ্য হলো ভারতের কেন্দ্রীয় সরকার। অবশেষে স্থানীয় সময় দুপুরে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবি নিয়ে প্রায় 1.5 মাস ধরে চলছে আন্দোলন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে কর্মসূচি ঘোষণা করে, তবে পুলিশি বর্বরতার সামনে তা পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। যন্তর মন্তর থেকে আন্দোলন ঢেউ ছড়িয়ে যায় দেশের প্রায় প্রতিটি রাজ্যে। আন্দোলনে যোগ দেয় কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল। নড়ে ওঠে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে এক মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করতে চান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বললেন, তিনি সবকিছু করেছেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে। যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সশস্ত্র বাহিনীর সংবিধানের পক্ষে অবস্থান নেয়। দেশে এখন যে সংসদীয় গণতন্ত্রের চর্চা হচ্ছে, ক্ষেত্রে তারও কৃতিত্ব আছে বলে দাবি বিদায়ী রাষ্ট্রপতি। টেলিফোনে তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। মেয়াদের 21 মাস আগে পদত্যাগ নিয়ে কথা বলাকে বিব্রতকর মনে করেন শাহাবুদ্দিন। অনেকটা অপ্রত্যাশিতভাবে রাষ্ট্রপতির পদ লাভ, বিদায়ও নাটকীয়। এর মাঝে দেখেছেন তিনটি সরকার। নিয়োগ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে, এরপর অন্তর্বর্তী সরকারের আমলে বৈরী সময় পার করলেও পদে থেকেছেন সাংবিধানিক বাধ্যবাধকতায়। বললেন, সঠিক সময়ে নির্বাচন এবং দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে বড় সমর্থন ছিল বিএনপির। সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি এবং তার জন্যই তো নির্বাচন পর্যন্ত আসতে পেরেছিলাম। আমাদের সশস্ত্র বাহিনীও তো ডেমোক্রেসির পক্ষে ছিল, তাই না? এবং সেই জন্য ডেমোক্রেসির পথে চলাটা সহজ হয়েছিল। কি কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে? তবে কি রাষ্ট্রপতি হিসেবে তার প্রতি বিএনপির সমর্থনে ভাটা পড়েছিল? অভিযোগ আছে, লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে টেলিফোনে কথা বলে